আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলোচনায় আজ আমাদের অতিথি হিসেবে আছেন। প্রিয় দর্শক, শুভেচ্ছা নিন। এই মুহূর্তে আপনাদের সামনে কথা বলতে চাই, এবার কি তবে বিএনপি সরকারের পতন আন্দোলন? কারা পতন আন্দোলন করবে? জামাতে ইসলামে 2024-এর জুলাই আগস্টে যে সন্ত্রাসী কর্মকাণ্ড করা হয়েছে, সেটি আসলে এর পেছনের প্রধান মাস্টার মাইন্ড ছিল জামাত। আওয়ামী লীগ সরকার পতনের প্রধান শক্তি ছিল জামাত, অভ্যন্তরীণ শক্তি। বিএনপি, আমি এর আগেও বলেছি, আবারও বলছি, বিএনপি একটা পার্শ্ব চরিত্র ছিল। আন্দোলন জেগে উঠেছে, কেউ একজন সংগঠিত করছে, তাদেরকে সাপোর্ট করা, এতটুকুই ছিল বিএনপির ভূমিকা। কিন্তু আসলে মূল ভূমিকায় ছিল জামাতে ইসলামে। একটা রেজিম চেঞ্জ করলাম বা একটা সরকারের পতন করলাম, এতে জামাত ইসলামের কি লাভ? জামাতে ইসলামী সেই সময় তাদের যে ছক কষেছিল যে আওয়ামী লীগের পতন ঘটাবো, যে কোনোভাবে আমরা দীর্ঘদিন, কমপক্ষে 2-1 দশক আমরা ক্ষমতায় যাব বা ক্ষমতায় থাকব, সেটি বিপ্লবী সরকার হিসেবে হোক বা যে কোনো ভাবে হোক, বা নির্বাচনে ইলেকশন ইঞ্জিনিয়ারিং করে হোক, যে কোনো ভাবে হোক। কিন্তু জামাতের সেই চূড়ান্ত লক্ষ্য ভ্রষ্ট হয়ে গেছে। যার দরুন নির্বাচন হয়েছে, 1 মাস হয়েছে, সরকার গঠন হয়েছে, সেটিও 1 মাস পূর্ণ হয়েছে গতকালকে। ইতিমধ্যে জামাত তাদের স্বপ্নভঙ্গ যখন হয়েছে, সরকার গঠন করতে পারেনি, কোনোভাবেই সরকারে থাকতে পারেনি, এবং সরকারের বিভিন্নভাবে তারা সরকারের ভেতরে ছিল। ইউনূস সরকারটা আসলে তারাই ছিল, ইউনূস সরকারটা ছিল তাদেরই সরকার। এখন অবস্থাটা এমন হয়েছে, সরকার থেকে তাদের একের পর এক পতন যখন হচ্ছে, তখন তাদের মাথা খারাপ অবস্থা, দিশেহারা অবস্থা। যার দরুন তারা কিন্তু আবারও সরকার পতন আন্দোলনের ছক কষছে। তারা জিহাদের আন্দোলন, জিহাদ করবার নতুন নতুন ছক কষছে। জিহাদ, তারা আজীবন জিহাদ করে, সবসময় জিহাদ করে। জিহাদ কি? কোনো উদ্দেশ্য সাধনের জন্য প্রাণপণ চেষ্টা। তারা ক্ষমতায় যাওয়ার জন্য প্রাণপণ চেষ্টায় এখনো রত আছে। এটা বিভিন্নভাবে প্রকাশিত হচ্ছে, গতকালকেও একবার প্রকাশিত হলো। বলাই যায় যে বাংলাদেশের রাজনীতিতে কি ফের ঘনাচ্ছে প্রতিবাদ আন্দোলনের কালো মেঘ। 2024 সালের জুলাই মাসে যে মেধা বনাম কোটা আন্দোলনের দাবানলে উত্তাল হয়েছিল গোটা দেশ, সেই আগুনের শিখা কি ফের জ্বলে উঠতে চলেছে? বাংলাদেশের রাজনৈতিক মহলে এই একটি প্রশ্নই এখন তুঙ্গে। গতকাল মঙ্গলবার জামাত ইসলামের একটি বিস্ফোরক সংবাদ সম্মেলনের পর ঢাকার রাজনৈতিক সমীকরণ দ্রুত বদলাতে শুরু করেছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, সরকার যদি অবিলম্বে পদক্ষেপ না করে, তবে ফের এবার রাজপথে নামতে পারে তথাকথিত সেই জুলাই মাসের ছাত্র জনতার নাম দিয়ে যে জামাতের উইং, শিবিরের উইং মাঠে নেমেছিল, আবারও মাঠে নামবে। তাদের চূড়ান্ত লক্ষ্য ক্ষমতা, আবার একটা অস্থির করে, আবার এই সরকারের পতন ঘটিয়ে, আবার একটা বিপ্লবী সরকার। মূল কথা হচ্ছে তাদের বিপ্লবী সরকার, কারণ নির্বাচনের মাধ্যমে জামাত কখনোই ক্ষমতায় যেতে পারবে না। এই জন্য তারা বিকল্প পথে দীর্ঘদিন ক্ষমতায় থাকতে চায়, সারা পৃথিবী থেকে বাংলাদেশকে বিচ্ছিন্ন করে দিতে চায়, আফগানিস্তান বানাতে চায়, ইরান বানাতে চায়, এমনটা করতে চায় তারা। এজন্যই প্রশ্ন আসছে যে 2024-এর আওয়ামী লীগ সরকারের পর এবার কি তবে লক্ষ্য তারেক রহমানের নেতৃত্বাধীন সরকার? শেখ হাসিনার যে দশা হয়েছিল, সেই একই পথে হাঁটছে কি তারেক রহমান সরকার? আমাদের স্মৃতিতে এখনো জ্বলজ্বল করছে জুলাইয়ের সেই দিনগুলোর কথা। সেই ষড়যন্ত্র বা আন্দোলনের মূল দাবি ছিল কোটা নয়, মেধা। তৎকালীন আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে অভিযোগ ছিল তারা বিভিন্ন ক্ষেত্রে কোটা চালু করে মেধাবীদের বঞ্চিত করছে এবং দলীয় অনুগতদের সুযোগ করে দিচ্ছে। সেই ক্ষোভের আগুন শেষ পর্যন্ত শেখ হাসিনার সরকারের পতন ঘটিয়েছিল। এরপর ডক্টর ইউনূসের 18 মাসের অন্তর্বর্তী শাসন, সেই শাসন কার্যত ছিল জামাতের শাসন। আমি খানিক আগে বললাম, আমি বরাবরই বলি, সব চড়াই উতরাই পেরিয়ে অবশেষে নির্বাচনের মাধ্যমে তারেক রহমানের নেতৃত্বাধীন বিএনপি সরকার গঠন করেছে। কিন্তু ক্ষমতার স্বাদ পাওয়ার 1 মাস যেতে না যেতেই এই সরকারের বিরুদ্ধেও কি একই অভিযোগ তুলছে জামাত। জামাত ইসলামের দাবি অনুযায়ী বর্তমান সরকারও সেই একই কোটা ও দলীয়করণের দোষে দুষ্ট। গতকাল মঙ্গলবার ঢাকার মগবাজারে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে জামাতের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা
আব্দুল হামিদ একগুচ্ছ গুরুতর অভিযোগ তুলেছেন। তার মতে বিএনপি সরকার পুনরায় সেই কোটা ভিত্তিক নিয়োগের সংস্কৃতি চালু করতে চাইছে। তিনি অভিযোগ করেছেন, গণতান্ত্রিক নীতি ও জনমতকে সম্পূর্ণ অবজ্ঞা করা হচ্ছে। বিভিন্ন সিটি কর্পোরেশন এবং জেলা পরিষদে সাধারণ নির্বাচনে যারা পরাজিত হয়েছিলেন, বিশেষ করে বিগত এই যে জাতীয় সংসদ নির্বাচনে সেটিকে ইঙ্গিত করা হয়েছে, সেই রাজনৈতিক প্রার্থীদেরই এখন প্রশাসক হিসেবে বসানো হচ্ছে। জামাতের দাবি এটি সরাসরি জনগণের রায়কে অপমান করা। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক নিয়োগ করা হয়েছে তাকে, যিনি জামাতের আমিরের সাথে ভোটে ফেল করেননি, তিনি কিন্তু জিতেছিলেন। জামাত আমিরকে ইউনূস জিতিয়ে দিয়েছে সমঝোতার মাধ্যমে। তারই পুরস্কার হিসেবে ওই ব্যক্তিকে ঢাকা উত্তর সিটির প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। জামাত এখন এগুলোই ইঙ্গিত করছে। এই পরিস্থিতিতে তারা স্থানীয় প্রশাসনে দ্রুত নির্বাচনের দাবি জানিয়েছে। অভিযোগ শুধু স্থানীয় প্রশাসনেই সীমাবদ্ধ নেই, শিক্ষা ও অর্থনৈতিক খাতের গুরুত্বপূর্ণ পদগুলোতেও রদবদল নিয়ে সরব হয়েছে জামাত। তাদের দাবি, অন্তর্বর্তী সরকারের আমলে যারা মেধার ভিত্তিতে উপাচার্য বা ভিসি হিসেবে নিয়োগ পেয়েছিলেন তাদের সরিয়ে দিয়ে এখন বিএনপি অনুগতদের বসানো হচ্ছে। এই দাবিটা, এই যে বিশ্ববিদ্যালয়ের ভিসি গুলো যে ছিলেন, ওই যে সরকারে তো আসলে ছিল জামাত, ইউনূস সরকারের ঘাড়ে বসে জামাত ছিল এবং সবগুলো বিশ্ববিদ্যালয়ে জামাতের ভিসি নিয়োগ দেওয়া হয়েছিল। বিএনপি এগুলো উচ্ছেদ অভিযান শুরু করেছে। বিএনপি তাদের এখন নিজ দলের লোকজনকে উপাচার্য হিসেবে নিয়োগ দিচ্ছে, আর এতে আতে ঘা লাগছে জামাতের। আমরা এটি আশঙ্কা করেছিলাম, জামাত যখন একের পর এক বিভিন্ন জায়গা থেকে ক্ষমতাচ্যুত হবে তখন তারা দিশাহারা, অলরেডি দিশাহারা হয়ে গেছে। কারণ ওই যে বললাম, আওয়ামী লীগ সরকার বা রেজিম চেঞ্জের প্রধান ভূমিকা পালনকারী হচ্ছে জামাত। কিন্তু জামাত এখন চিন্তা করছে, কি পেলাম আমরা? ফলাফল শূন্য। এই শূন্য ফলাফলকে আবার পূরণ করতে হলে জিহাদ করতে হবে, অর্থাৎ কোনো কিছু পাওয়ার উদ্দেশ্যে প্রাণপণে চাওয়া বা আন্দোলন করতে হবে। জিহাদি জামাতের সবচেয়ে বড় অভিযোগ তুলেছে জামাত যে আর্থিক খাতে জামাতের দাবি অনুযায়ী বাংলাদেশ ব্যাংকের গভর্নর পদে কোনো দক্ষ পেশাদার ব্যক্তিকে নিয়োগ না দিয়ে একজন বিএনপি ঘনিষ্ঠ ব্যবসায়ীকে দায়িত্ব দেওয়া হয়েছে। অভিযোগটা ভিন্ন জায়গায়। গত পরশু ইসলামী ব্যাংক পর্ষদ গভর্নরের সাথে সাক্ষাৎ করেছেন, বাংলাদেশ ব্যাংকের গভর্নর। হ্যাঁ, এটা সত্য কথা যে বাংলাদেশ ব্যাংকের গভর্নর একজন ব্যাংকিং পেশায় অপেশাদার একজন মানুষ, একজন ব্যবসায়ীকে নিয়োগ দেওয়া হয়েছে। বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির একজন সদস্যকে নিয়োগ দেওয়া হয়েছে, সত্য কথা। কিন্তু পরশুদিন জামাতের লোকজন, ইসলামী ব্যাংক মানে জামাতের লোকজন, তারা গভর্নরের সাথে দেখা করে এসছে। গতকালকে আব্দুল জলিল নামে জামাতের একজন নেতাই বলা যায়, তাকে ইসলামী ব্যাংক পর্ষদ থেকে অপসারণ করা হয়েছে। অর্থাৎ জামাতি অপসারণ ব্যাপকভাবে করছে বিএনপি, আর জামাতের এতে মাথা খারাপ অবস্থা। সূত্র বলছে, এই যে জামাতের বিভিন্ন জায়গা থেকে যে অপসারণ হচ্ছে, এই অপসারণ না পাওয়ার বেদনা থেকে তারা আসলে নতুন করে একটা ষড়যন্ত্র বলেন, আন্দোলন বলেন, এই সরকারকে ফেলাই দেওয়ার একটা রূপরেখা তৈরি করছে। জামাত প্রকাশ্যেই গতকালকে স্পষ্টই হুঁশিয়ারি দিয়েছে যে জনমতের তোয়াক্কা না করে সরকার যদি এই দলীয় এজেন্ডা বাস্তবায়ন করা চালিয়ে যায় তবে তাদের কড়া প্রতিরোধের মুখে পড়তে হবে। প্রয়োজনে ফের রাজপথে নেমে গণ আন্দোলন গড়ে তোলা হবে বলে জানিয়েছে। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, বাংলাদেশের রাজনীতি কি তবে ফের অশান্তির দুর্বিপাকে তুলিয়ে যাচ্ছে? আবারও কি তৈরি হচ্ছে আরো একটি জুলাই আন্দোলনের প্রেক্ষাপট? মাস্ট যে কোনো ভাবে, সেটা জামাত হোক, এই যে আওয়ামী লীগকে আসার ব্যাপারেও যদি বিএনপি নানা রকম বাধার সৃষ্টি করে, বিএনপি ধরা খেয়ে যাবে। এই কারণে বিএনপির এখনই উচিত আওয়ামী লীগের সাথে একটা সমঝোতা করে যে আপনারা আপাতত আমাদের ডিস্টার্ব করবেন না, আপনারা রাজনীতি করেন, রাজনীতিতে নামেন, আমরা আপনাদের কোনো বাধা দেব না, আমাদের আইন শৃঙ্খলা বাহিনী কোনো বাধা দেবে না, কিন্তু শান্তিপূর্ণ কর্মসূচি আপনারা করেন, কোনো সমস্যা নেই। এটা যদি বিএনপি না করে, জামাত বিএনপির গলার কাটা হতে যাচ্ছে। এখন প্রশ্ন আসছে, ইতিহাস কি তবে পুনরাবৃত্তি হতে চলেছে? ছাত্র জনতা, তথাকথিত ছাত্র জনতা কি তাদের মেধার অধিকার রক্ষায় আবারও রাজপথে নামবে? আবারও কি জামাত উস্কায় দিতে পারবে? বারবার ঘুঘু তুমি খেয়ে যাও ধান, এবার কিন্তু ঘুঘু ধান খেতে পারবে না। জামাত এবার যদি আন্দোলন হয়, ওই জামাতের শিবিরের যারা আছে তারাই থাকবে।
জুলাই মাসে জামাত যে কোনো ভাবে এটাকে ভিন্ন মোড়ক দিয়ে, অরাজনৈতিক মোড়ক দিয়ে সব শ্রেণীর মানুষ, ছাত্র শিক্ষার্থীদের মাঠে নামিয়েছিল। এবার কিন্তু বুঝে গেছে তারা, এবার মাঠে নামানো সম্ভব হবে না। তারেক রহমানের সরকার কি পারবে জামাতের এই অভিযোগগুলোর সুষ্ঠু সমাধান করতে, নাকি পরিস্থিতি ভিন্ন দিকে মোড় নেবে? এখন এগুলো দেখতে হলে আমাদের ঈদের পরের পরিস্থিতি, আমরা বারবারই বলছি ঈদ চলে এসছে বাংলাদেশে, ঈদ ছুটি, ইতিমধ্যে ঈদ ছুটি চলমান, ঈদ পর পরিস্থিতি বাংলাদেশের কি হয় এগুলো আমাদের দেখতে হবে। আমরা আশঙ্কা করছি যে ঈদের পরে বাংলাদেশের রাজনীতি বেশ খানিকটা ঘোলাটে হয়ে যাবে, কারণ ঈদের পরে জামাতের আরো অপসারণ শুরু হবে। এখনো কোথাও কোথাও এখনো বিভিন্ন জায়গায় জামাতের লোকজন বসে আছে। বাংলাদেশ টেলিভিশনের ডিজি হিসেবে এখনো জামাতের লোক আছেন। এই যে বিনিয়োগ বোর্ডের আশিক মাহমুদ ইউনুস জামাতি নিয়োগ, বা এই ধরনের বিভিন্ন জায়গায় এখনো লোকজন আছে। এগুলো যখন একে একে সব অপসারণ হতে শুরু করবে, তখন কিন্তু জামাত ছেড়ে দেবে না, জামাত আবারও জিহাদ করবে। এখন আমরা সেই জিহাদ দেখার অপেক্ষায় আছি, দেখি যে সামনের দিনগুলোতে কি হচ্ছে। সাংবিধানিক হিসেবে যদি স্বীকার করতে হয়, জুলাই সনদ সহ সংবিধান সংস্কার পরিষদ সহ করতে হবে, না হলে পুরো প্রক্রিয়াটাই অসাংবিধানিক হয়েছে। কারণ রাষ্ট্রপতির আদেশে কোনো ঘটনাই ঘটতে পারে না, সেখানে জাতীয় সংসদ নির্বাচন তো ঘটতেই পারে না। সেটা স্বীকার করে নিতে জামায়াতে ইসলামী বিএনপির প্রতি চ্যালেঞ্জ জানাচ্ছে। একদিকে জামায়াতে ইসলামী প্রশ্ন তুলছে বিএনপি সরকারের কোনো সাংবিধানিক ভিত্তি আছে কিনা, 2026-এ হঠাৎ করে নির্বাচনের কোনো ভিত্তি আছে কিনা। অন্যদিকে এই একই প্রশ্ন তুলছে আওয়ামী লীগ। সংবিধানে নানা জোড়াতালি দিয়ে একটা ভাগাভাগির নির্বাচন করে জামায়াতে ইসলামী, বিএনপি, জাতীয় নাগরিক পার্টি সংসদ সাজিয়ে বসেছে বটে, কিন্তু সংসদের প্রথম অধিবেশনের যে দুটো দিন পার হয়েছে সেটা খুব হৃদ্যতাপূর্ণ পরিবেশে পার হয়ে ঈদের ছুটিতে গেছে তা বলার কোনো উপায় নাই। সংসদের প্রথম অধিবেশনের প্রথম দিনেই রাষ্ট্রপতির ভাষণ নিয়ে হইহট্টগোল হয়েছে। জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টি বলেছে কি করে বিএনপি এখনো ফ্যাসিবাদের দোসর, ফ্যাসিবাদের শেষ চিহ্ন রাষ্ট্রপতিকে তার পদে বহাল রেখেছেন। বিএনপি তখন বলেছেন যে রাষ্ট্রপতিকে বহাল না রাখলে সাংবিধানিক ধারাবাহিকতা রক্ষিত হয় না, সংবিধান রক্ষার জন্যই রাষ্ট্রপতির পদটিকে বহাল রাখা হয়েছে। অন্যদিকে দ্বিতীয় দিনে এসে যখন জামায়াতে ইসলামী মনে করিয়েছে, জামায়াতে ইসলামীর আমির, বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান সংসদে দাঁড়িয়ে মনে করিয়েছেন যে এই রাষ্ট্রপতির দেওয়া প্রেসিডেন্সিয়াল অর্ডার, রাষ্ট্রপতির আদেশ ক্রমে 2025-এর নভেম্বরে এমন এক আদেশ জারি হয়েছিল যেখানে সংসদ নির্বাচনের কথা ছিল, গণভোটের কথা ছিল, আর বলা ছিল জুলাই সনদ বাস্তবায়নে সংবিধান সংস্কার পরিষদের প্রথম অধিবেশনটি ডাকতে হবে জাতীয় সংসদ নির্বাচনের ফলাফল ঘোষণার 30 পঞ্জিকা দিবসের মধ্যে। এবং ডাক্তার শফিকুর রহমান মনে করান সংসদকে যে সেদিন অর্থাৎ গত রোববার সেই 30 পঞ্জিকা দিবস পার হয়ে যাচ্ছে, অথচ সরকারি দল ওই রাষ্ট্রপতির আদেশ মেনে ওই অধিবেশন ডাকা কোনো উদ্যোগ গ্রহণ করেনি। তখন বিএনপির তরফে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ দাঁড়িয়ে বলেন যে সংবিধানের 93-এর 1 অনুচ্ছেদ অনুযায়ী সংসদ অধিবেশন না থাকা অবস্থায় রাষ্ট্রপতি অধ্যাদেশ জারি করতে পারেন, কিন্তু সংবিধান পরিবর্তন বা সংশোধন সংক্রান্ত কোনো বিষয় অধ্যাদেশের মাধ্যমে যেমন আসতে পারে না, তেমনি রাষ্ট্রপতি কোনো আদেশ জারি করতে পারেন না। এবং তিনি বলেন যে গত বছরের 13ই নভেম্বর জারি করা ওই আদেশটি না কোনো অধ্যাদেশ, না কোনো আইন, ওটা একটা অদ্ভুত বিষয়। ওরকম একটা অসাংবিধানিক অদ্ভুত বিষয়ের উপর ভিত্তি করে বিএনপি সংবিধান সংস্কার পরিষদের কোনো অধিবেশন ডাকতে পারে না। এবং তিনি মনে করান যে জুলাই সনদের বিষয়গুলো নিয়ে সংসদে আবারও আলোচনা হতে পারে এবং সেসব আলোচনার পর যেসব সংস্কারে সকলে একমত হবেন সেসব সংস্কার হতে পারে, কারণ জুলাই সনদ বাস্তবায়নে আবেগ নয় সাংবিধানিক পথে চলতে হবে। জামায়াতে ইসলামীর আমির তখন মনে করিয়েছেন, মানে যে কথাটা জামায়াতে ইসলামীর তরফে 11 দলের পক্ষ থেকে সংসদ অধিবেশন শুরু হওয়ার পরেই বলা হয়েছিল, 11 দলের সমন্বয়ক হামিদুর রহমান আজাদ সংবাদ মাধ্যমের সামনে এসে বলে দিয়েছিলেন যে সরকার যদি সংবিধান সংস্কার পরিষদ অধিবেশন ডাকবার কোনো ব্যবস্থা না করে, জুলাই সনদ বাস্তবায়নে কোনো আন্তরিকতা না দেখায়, তাহলে প্রয়োজনে তারা এটা নিশ্চিত করবেন যে এই অধিবেশনই হবে শেষ অধিবেশন। বিএনপি আপাতত
জামায়াত একটা রাজপথে আন্দোলন সাজিয়ে ফেলবে, জমিয়ে ফেলবে, এটাতে কোনো পাত্তা দিচ্ছে সেটা মনে হচ্ছে না। মানে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়ে এসে বিএনপি আসলে মূলত সেই সংখ্যাগরিষ্ঠতার জোরে একরকম নিশ্চিত করতে চাইছে যে ওইসব জুলাই সনদ, সংবিধান সংস্কার পরিষদ, জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টি, তাদের কোনো আবদারেই যাতে তাদের কর্ণপাত করতে না হয়। কিন্তু জামায়াতে ইসলামের তরফে এখন প্রশ্ন তোলা হচ্ছে, যেই প্রেসিডেন্সিয়াল অর্ডারের ফলশ্রুতিতে সংবিধান সংস্কার পরিষদ কিংবা জুলাই সনদ বাস্তবায়নে রাজি নয় বিএনপি, কারণ তারা বলছে এটা একটা অসাংবিধানিক অদ্ভুত বিষয়। তো জামায়াতের প্রশ্ন হচ্ছে, সেই একই প্রেসিডেন্সিয়াল অর্ডারে রাষ্ট্রপতির আদেশেই তো সংসদ নির্বাচনের কথাও ছিল। তো জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান সাংবাদিকদেরকে বলেছেন, সংবিধানে তো 2026 সালের ভোট ছিল না। প্রেসিডেন্সিয়াল অর্ডার যদি সংবিধানের বাইরে গেলেও মানেন, তাহলে এক অংশ মানবেন আরেক অংশ মানবেন না, এটা তো হতে পারে না। না মানলে দুটোই না মানেন, আর মানলে দুটোই মানতে হবে, কারণ একটা কথা আছে, পাবলিক ওপিনিয়ন সুপ্রিম কনস্টিটিউশন। এখন প্রশ্ন তো তোলাই যায়, বিএনপিও যেমন তুলছে, মানে রাষ্ট্রপতির আদেশ মানেন কিন্তু রাষ্ট্রপতি মানেন না জামায়াতে ইসলামী জাতীয় নাগরিক পার্টির ক্ষেত্রে, কিংবা জাতীয় নাগরিক পার্টির নেতা নাহিদ ইসলাম রাষ্ট্রপতি মেনে তার কাছে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা হিসেবে শপথও নিলেন, কিন্তু তারা এখন আর রাষ্ট্রপতি মানেন না। ঠিক তেমনি বিএনপি রাষ্ট্রপতি মানে, আবার রাষ্ট্রপতির আদেশ মানে না। মানে আদেশের একটা অংশ মানে জাতীয় সংসদ নির্বাচন মানে, কিন্তু গণভোট মানে না। এখন দুই দলের এই যে দ্বিচারিতা বলবো না পরস্পর বিরোধিতা বলবো, সেই বিষয়টি নিয়ে নিজেরাই নিজেদেরকে বাক্যবাণে জর্জরিত করছে। তবে জামায়াতে ইসলামীর শিশির মনিরের মতো ঘাঘু আইনজীবী যারা কিনা এই সংস্কার প্রক্রিয়ায় আলী রিয়াজের দরবারে মুখ্য ভূমিকা পালন করেছিলেন সালাউদ্দিন আহমেদদের সঙ্গে, তারা, এবং যারা কিনা সংসদে ঠাঁই পান নাই, ভাগাভাগির নির্বাচনে তাদের ভাগ্যে কোনো আসন জোটে নাই, তারা একদিকে যেমন দ্রুত রাজপথে যেতে চান, আরেকদিকে তারা আইনি লড়াইয়ে এ প্রশ্ন তুলতে চান যে বিএনপি তাহলে কি করে একটা বৈধ সরকার হিসেবে নিজেকে দাবি করে, কারণ তারা তো একটা অসাংবিধানিক অদ্ভুত রাষ্ট্রপতির আদেশের মাধ্যমে ডাকা সংসদ নির্বাচনে নির্বাচিত হয়ে এসেছে। বিএনপির সাংবিধানিক বৈধতা ভিত্তি জুলাই সনদের উপর নির্ভরশীল, এবং জামায়াতের আমির যেটা বলছেন, পাবলিক ওপিনিয়নই সুপ্রিম কনস্টিটিউশন, তার উপর নির্ভরশীল। মানে জনগণের যদি অভ্যুত্থান না হতো, জনগণ যদি গণ আন্দোলন না করে শেখ হাসিনা সরকারের পতন না ঘটাতো, তাহলে তো নির্বাচন হয় না, তাহলে তো 2026-এ তারেক রহমান প্রধানমন্ত্রী হয়ে যান না। তাহলে সাংবিধানিক হিসেবে যদি স্বীকার করতে হয়, জুলাই সনদ সহ সংবিধান সংস্কার পরিষদ সহ করতে হবে, না হলে পুরো প্রক্রিয়াটাই অসাংবিধানিক হয়েছে, কারণ রাষ্ট্রপতির আদেশে কোনো ঘটনাই ঘটতে পারে না, সেখানে জাতীয় সংসদ নির্বাচন তো ঘটতেই পারে না। সেটা স্বীকার করে নিতে জামায়াতে ইসলামী বিএনপির প্রতি চ্যালেঞ্জ জানাচ্ছে। একদিকে জামায়াতে ইসলামী প্রশ্ন তুলছে, বিএনপি সরকারের কোনো সাংবিধানিক ভিত্তি আছে কিনা, 2026-এ হঠাৎ করে নির্বাচনের কোনো ভিত্তি আছে কিনা। অন্যদিকে এই একই প্রশ্ন তুলছে আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা তার দলীয় ফোরামে যেমন বক্তব্য দেন, সেখানে স্পষ্ট ভাষায় বলেছেন, এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে সেটা ছড়িয়ে পড়েছে, যে এক অদ্ভুত নাটকের মাধ্যমে প্রথম অধিবেশন হলো। যে বিএনপি এত সংবিধান করছে, সে বিএনপি কিভাবে সংসদের প্রথম অধিবেশনটা শুরু করলো? স্পিকার উধাও, স্পিকার পদত্যাগ করেছেন 2024-এর অগাস্টে শেখ হাসিনা সরকারের পতনের পর। ডেপুটি স্পিকার কারাগারে আছেন, এখন পর্যন্ত তিনি কারাগারে আছেন, অথচ স্পিকার ডেপুটি স্পিকারকে বাদ দিয়ে একটা খালি চেয়ার, মানে এটা বিএনপি তার সংসদীয় দলের সভায় বসে সিদ্ধান্ত নিল, একটা খালি চেয়ারের মাধ্যমে সংসদ অধিবেশন বসবে, প্রধানমন্ত্রী দাঁড়িয়ে ঘোষণা করবেন কে সভাপতিত্ব করবেন, তখন বিএনপির এক সিনিয়র নেতা গিয়ে সভাপতিত্ব করবেন, খন্দকার মোশাররফ হোসেন করলেন, তিনি স্পিকার ডেপুটি স্পিকার নির্বাচনটা পার্লামেন্ট কক্ষে সেরে ফেললেন, তারপর সেই স্পিকার ডেপুটি স্পিকার গিয়ে মহা বিতর্কিত রাষ্ট্রপতির কাছে শপথ নিল, তারপর স্পিকার ডেপুটি স্পিকারের মাধ্যমে সংসদ অধিবেশন চালু হলো। শুনে আসি শেখ হাসিনা কি বলছেন। আজকে যে আমরা নাটক দেখলাম, পার্লামেন্টে একটা রুলস অফ প্রসিজিওর আছে, মানা হয়নি, স্পিকার আছে, ডেপুটি স্পিকার কারাগারে বন্দী, সেটা বাদ দিয়ে একবার গোজামিল দিয়ে একটা পার্লামেন্ট শুরু। এই পার্লামেন্টের কোনো লিগ্যাল ভ্যালু আছে বলে আমি মনে করি না। অবৈধ ক্ষমতা দখলকারী, অবৈধভাবে সরকার, একটা প্রহসনের নির্বাচন, তারই মধ্যে দিয়ে একটা পার্লামেন্ট যেটা হচ্ছে ওই খুনি আর যুদ্ধাপরাধী, এবং সেই পার্লামেন্টের লিডারকে 21শে আগস্ট গ্রেনেড হামলায় আইবি রহমানের হত্যাকারী, সাজাপ্রাপ্ত আসামি, দুর্নীতি করতে চেয়ে আমেরিকায়
FBI এর কাছে ধরা পড়া এবং FBI এসে সাক্ষী দিয়ে সেই সাক্ষীতে যে সাজাপ্রাপ্ত সেই আসামি, মানে আমি কি বলবো আর। এখন তারেক রহমান টেনশনে এই কারণে যে তারেক রহমান জানেন এই যে আওয়ামী লীগ আর জামায়াতে ইসলামী মানে একেবারে দাকুন্ডা সম্পর্ক, মানে আওয়ামী লীগকে ঠেকানোর পুরো রাজনীতিটার নেতৃত্ব দিচ্ছে, আওয়ামী লীগকে শেষ পর্যন্ত পতন ঘটালো যে রাজনৈতিক পক্ষটি মানে জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টি সহ এই দলগুলো, সেই জামায়াতে ইসলামী আর আওয়ামী লীগের যদি এক রকমের রাজনৈতিক ঐক্যে মিলে যায় এবং বিএনপিকে বেকায়দায় ফেলতে হয়, তাহলে তাদের পক্ষে রাজপথে এক রকমের ঐক্য গড়ে তোলা সম্ভব, কারণ ইতিহাসে এর নজির আছে। তারেক রহমান জানেন তার মা খালেদা জিয়া যখন 1991 সালে সরকার গঠন করেছিলেন তখন জামায়াতে ইসলামী তাকে সমর্থন দিয়েছিল। জামায়াতে ইসলামী বিএনপির মিত্রতা দীর্ঘদিনের দশকের পর দশক ধরে, কারণ জামায়াতে ইসলামী রাজনীতি করতে বাংলাদেশে, স্বাধীন বাংলাদেশের সুযোগই পেয়েছিল তারেক রহমানের পিতা জিয়াউর রহমানের আমলে। কাজেই জামায়াতে ইসলামীর সঙ্গে এই মৈত্রী বহু দশকের, এবং সে কারণে জামায়াতে ইসলামী 18টা আসন যখন পেল 1991 সালের নির্বাচনে এবং খালেদা জিয়ার নেতৃত্বে বিএনপি 140টি আসনে জিতলেও সংখ্যাগরিষ্ঠতা পেল না, তখন জামায়াতে ইসলামীর সমর্থনেই কিন্তু বিএনপি সরকার গঠন করেছিল। অথচ 1994 সালে মাগুরার উপনির্বাচনে ব্যাপক ভোট জালিয়াতি হয়েছে, এই অভিযোগে যখন বিরোধী দল আওয়ামী লীগ রাজপথে আন্দোলন শুরু করলো তখন সেই আন্দোলনে গিয়ে যোগ দিল জামায়াতে ইসলামীও, এবং সংসদেও তারা তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে একযোগে দাবি ওঠাতে থাকলো, সংসদে দিনের পর দিন ওয়াকআউট করতে থাকলো। এরপর লাগাতার ওয়াকআউটের এক পর্যায়ে সংসদ থেকে আওয়ামী লীগ, জামায়াতে ইসলামী, জাতীয় পার্টি সব একযোগে পদত্যাগ করে বেরিয়ে রাজপথে লাগাতার হরতাল, লাগাতার আন্দোলন চালিয়ে গেল এবং তাদের ভাষায় যুগপৎ আন্দোলন করতে থাকলো। এবং তারই ফলশ্রুতিতে খালেদা জিয়া আওয়ামী লীগ, জামাত, জাতীয় পার্টি সবাইকে বাইরে রেখে 1996 সালের 15ই ফেব্রুয়ারি নির্বাচন করে ফেললেও তারপর তার সরকার এমনকি 1.5 মাস স্থায়ী করতে পারেননি। 1996 সালের 30শে মার্চ এই আওয়ামী লীগ, জামায়াতে ইসলামীর লাগাতার আন্দোলনের মুখে তাকে পদত্যাগ করে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন দিতে হয়েছিল। কাজেই তারেক রহমান জানেন যে মৈত্রী আছে বটে জামায়াতে ইসলামী এবং বিএনপির, তারা একসঙ্গে সরকার পরিচালনা করেছে, তাদের রাজনৈতিক আদর্শে মিল আছে, আওয়ামী লীগ বিরোধিতায় দুই দলের কট্টর অবস্থান আছে, একটা সংহতি আছে, কিন্তু বিএনপিকে বেকায়দায় ফেলতে হলে এবং রাজনৈতিক জয় পরাজয়ের প্রশ্ন যখন আসে তখন জামায়াতে ইসলামী এমনকি প্রয়োজনে আন্দোলনে আওয়ামী লীগের সঙ্গে যোগ দিতেও দ্বিধাবোধ করে না, কিংবা আওয়ামী লীগও জামায়াতে ইসলামীর সঙ্গে যুগপৎ আন্দোলনে নেমে যেতে দ্বিধাবোধ করে না। এই পরিস্থিতিতে তারেক রহমানের টেনশনটা হচ্ছে যে এই যে তার সরকারের সাংবিধানিক ভিত্তি নিয়ে সত্যি যদি জামায়াতে ইসলামী সংসদ, আদালত এবং রাজপথ কাঁপিয়ে তোলে এবং সেখানে আওয়ামী লীগের যেই নেতা কর্মীরা বহু মাস ধরে একরকমের হামলা মামলায় জর্জরিত আছেন তারা জুটে পড়েন, যারা কিনা বিএনপিকে 12 ফেব্রুয়ারির নির্বাচনে সম্পূর্ণ সমর্থন দিয়েছেন এই জামাতকে ঠেকাতে, তাহলে বিএনপি বেকায়দায় পড়বে। তারেক রহমান সে কারণেই টেনশনে আছেন। এখন কি দিয়ে তিনি এই জুলাই সনদ, সংবিধান সংস্কার পরিষদ রব জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টির তরফে বন্ধ করবেন? সেটা কি জামায়াতে ইসলামীর আমির যেমন এক চিঠি লিখে বেফাস বলেই ফেলেছিলেন একটি মন্ত্রিত্বের পদ, কয়েকটি মন্ত্রী পদ, নাকি অন্য কোনোভাবে ক্ষমতার ভাগাভাগিতে যাবেন? কি করবেন তারেক রহমানকে খুব শিগগিরই ঠিক করতে হবে, না হলে সত্যিকার অর্থে জামায়াতে ইসলামীর আমির শেখ হাসিনা তাদের কথার সুর তারেক রহমানকে পর্যুদস্ত করতে যেভাবে মিলে যাচ্ছে, বা তারেক রহমানকে প্রধানমন্ত্রী পদে বেকায়দায় ফেলতে, প্রধানমন্ত্রী হিসেবে তার সাংবিধানিকতা নিয়ে প্রশ্ন তুলতে যেভাবে সুর মিলে যাচ্ছে, তাতে তারেক রহমানের ভেতরে যে অস্বস্তি, প্রধানমন্ত্রী তারেক রহমানের যে টেনশন, সেটা বোধহয় সঙ্গত এবং ইতিহাস থেকে শিক্ষা নেওয়ার